শতকরা ও লাভ ক্ষতির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এইখান থেকে শতকরা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা শতকরা থেকে, তবে লাভ ক্ষতি থেকেও আসার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে পড়ব শতকরা। তো করণের সূত্র 9C2 মানে কি বোঝেন নাই? এটা হচ্ছে বিন্যাস সমাবেশের ক্লাসে আমি বুঝাবো। তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি শতকরাটা আসলে কি। শতকরা মানে কি কেউ জানেন? শতকরা মানে কি? একশো এর মধ্যে শতকরা, শত 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 মানে হচ্ছে একশো, করা প্রতি একশোতে কত। শতকরা মানে হচ্ছে প্রতি একশোতে কত। শতকরা মানে হচ্ছে প্রতি একশোতে কত। শতকরা মানে 1/100 না। হ্যাঁ, শতকরার ইংরেজি শব্দ হচ্ছে পার্সেন্টেজ। ওকে, ধরেন একটা পিৎজা কিনে, হ্যাঁ একটা পিৎজা কিনে রাফি আর মাফি দুজনে সমান ভাগ করে খাবে। তো অর্ধেক করলো, তাহলে রাফি খাবে অর্ধেক, মাফি খাবে অর্ধেক, তাই না? 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ 1 ভাগ করে খাবে। আচ্ছা, তাহলে এই যে একটা পিৎজা সমান 2 ভাগ করছে। আরেকটা কাজ করা যেতে পারে, এই পিৎজাটাই টোটাল 100টা ভাগ করবে, টোটাল 100টা ভাগ করবে। হ্যাঁ 100টা, ধরেন এখানে 100টা ভাগ করছে, 100টা ভাগ করলে রাফি খাবে, তাহলে 100 ভাগের 50 ভাগ, আর মাফি খাবে 100 ভাগের 50 ভাগ, তাই না? তো এখানে 2 ভাগ করে 1 ভাগ 1 ভাগ করে নিচ্ছে, এখানে 100 ভাগ করে 50 ভাগ করে নিচ্ছে। দুইটাই কিন্তু সেম, দুজনেই কিন্তু সমান পরিমাণ করে পাইছে, দুজনেই সমান পরিমাণ পাইছে। কিন্তু এই যে আমি 100টা ভাগ করে কত ভাগ পাইছে মাফি, কত ভাগ পাইছে রাফি, এটাই হইল পার্সেন্টেজ। এটাকেই বলা হয় 50% বা শতকরা 50 ভাগ। শতকরা 50 ভাগ মানে 100 এর মধ্যে কতটুকু পাইছে, এটাই হলো শতকরা 50 ভাগ, মানে 50%। মানে এই যে নিচে 100 থাকলে এটাকে একটু আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, নিচে যদি 100 থাকে এটাকে আমরা পার্সেন্ট আকারে এইভাবে লিখতে পারি। তো শতকরা মানেই হচ্ছে এরকম, একশো এর মধ্যে কত, 100 ভাগের মধ্যে কত, এইটাই, আর কিছু না। এখন আপনাদের ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। গুগল মিটে যারা ছিল ওরা তোদেরকে তো বের করে দিছি। আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি। গুগল মিটে যারা জয়েন করছে ওদেরকে আমি বের করে দিছি, সর্বনাশ হয়ে গেছে। ওকে, ধরেন ম্যাথ অ্যান্সার না করলে কি পাস করা যায়? ম্যাথ ছাড়া পাস করাটা খুবই টাফ। 20 মার্ক আপনি বাদ দিবেন, এটা তো খুবই টাফ। আপনি বেছে বেছে কয়েকটা চ্যাপ্টার করেন, শুধু বীজগণিত করেন, বেছে বেছে কয়েকটা চ্যাপ্টার করেন, শুধু বীজগণিত করেন। আচ্ছা, ধরেন রাফি অপেক্ষা
মাফির, আচ্ছা বাংলায় লিখি, রাফি অপেক্ষা মাফির 20%, 25% টাকা, আচ্ছা 20%ই থাক, 25% টাকা বেশি আছে। রাফি অপেক্ষা মাফির 20% টাকা বেশি আছে। তাহলে মাফি অপেক্ষা রাফির বলেন তো কত পার্সেন্ট টাকা কম আছে, কত পার্সেন্ট টাকা কম আছে? রাফি অপেক্ষা মাফির 20% টাকা বেশি আছে, মাফির 20% বেশি, রাফি অপেক্ষা মাফির 20% বেশি, তাহলে রাফির কত পার্সেন্ট কম? 20% কম, তাই না? ধরেন এটা হইল রাফি আর এটা হলো মাফি, এই রাফি অপেক্ষা মাফির 20% বেশি আছে, এর কাছে 20% বেশি আছে, তাহলে এর কাছে 20% কম আছে, তাই না? হ্যাঁ, বাস্তবে এরকমটা মনে হইলেও আসলে ব্যাপারটা এরকম না, বাস্তবে এরকমটা না। যদি পার্সেন্ট না থেকে যদি বলতো 20 টাকা, শুধু বলতো 20 টাকা বেশি আছে, যে রাফি অপেক্ষা মাফির 20 টাকা বেশি আছে ধরেন, তাহলে রাফির ধরেন 100 টাকা, মাফির 120 টাকা, তাহলে মাফি অপেক্ষা রাফির কত কম? 20 টাকা কম, তাই 20 টাকা কম বেশি, রাইট? কিন্তু পার্সেন্ট বললে এরকমটা আর হবে না, পার্সেন্ট বললে এইরকম আর হবে না। কীরকম হবে? পার্সেন্ট মানে কি একটু আগেই বললাম, 100 এর মধ্যে কত? দেখেন 20% কথাটার অর্থ হচ্ছে 100-তে 20, 20% কথাটার অর্থ হচ্ছে 100-তে 20, তাই না? তার মানে রাফির 100 টাকা হলে 20% বেশি মানে মাফির 120 টাকা আছে, 20% বেশি মানে 120 টাকা আছে, তাহলে মাফি অপেক্ষা রাফির কয় টাকা কম? 20 টাকা কম, 20 টাকা কম, কিন্তু 20% না, 20 টাকা কম, বাট 20% না। যদি বলে কত পার্সেন্ট কম, তখন 100-তে বের করতে হবে। যদি বলে কত পার্সেন্ট কম, তখন 100-তে বের করতে হবে। এই জন্য পার্সেন্টের ব্যাপারটা একটু ভিন্ন, দেখে মনে হবে যে 20% বেশি তাহলে এর 20% কম, আসলে ব্যাপারটা এরকম না। আশি 80% বেশি না, না না 80% বেশি না। তো এই অঙ্কগুলো আমরা করবো একটু পরে, এই অঙ্কগুলো করব, তখন বুঝতে পারবেন। তো চলেন আমরা অঙ্ক করি। হ্যাঁ, শতকরার সাহায্যে মান নির্ণয়, আমরা এটা করব প্রথমে, একদম সহজ। খেয়াল করেন 5000 এর 12%, দেখেন আমরা একটু আগে 50/100-কে লিখছিলাম 50%, তাহলে 50%কে আমরা এটা লিখতে পারবো, তাহলে 50%কে আমরা লিখতে পারবো 50/100, তাই না? তাহলে 5000 এর 12%, এই 5000 এর মানে গুণ 12% মানে 12/100। হিসাব করেন, এই 00 কাটা, এই 00 কাটা, 50 আর 12 গুণ করলে 600, এই হইল অ্যান্সার। তাহলে 5000 এর 12% সমান 600 টাকা। আচ্ছা 48-এ একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা সম্ভবত ছিল 48-এ যে প্রশ্নটা আসছিল, এই শতকরা থেকে যে প্রশ্নটা আসছিল, চলেন আমরা সেটা একটু সলভ করি। 48-এর প্রশ্নটা কী ছিল আমি আগে এখানে আপনাদেরকে লিখে দিই, তাহলে সুবিধা হবে।
48-এ ছিল এই প্রশ্নটা, হ্যাঁ 48-এ ছিল 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ, এটা একটা প্রশ্ন ছিল। এটা যদিও এটা ভগ্নাংশ থেকে বা বাস্তব সংখ্যা থেকে, তো আমরা এখানে একটু এটা সলভ করি। এটা যদি পার্সেন্টে চাইতো যে কত অংশ না বলে কত শতাংশ যদি বলতো, তাহলে আমরা কি করতাম। এই 2 ঘন্টা 40 মিনিট কত মিনিট হয়? 2 ঘন্টা 40 মিনিটে কত মিনিট হয় বলেন তো? 2 ঘন্টা 40 মিনিটে কত মিনিট হয়? 2 ঘন্টায় 120 আর 40 মিলে 160 মিনিট, 160 মিনিট। আর 6 ঘন্টা কত মিনিট হবে? 360 মিনিট, তাই না? 360 মিনিট বলছে। এই 160 মিনিট 360 মিনিটের কত পার্সেন্ট, কত কার সাথে তুলনা করতেছে বলেন তো? এই 160 মিনিটটাকে কার সাথে তুলনা করতেছে? 360-এর সাথে তুলনা করতেছে না? যার সাথে তুলনা করা হবে সে নিচে। এই যে 360 অপেক্ষা 160 মিনিট, মানে 360-এর কত অংশ হবে 160 মিনিট, এই উপরে হবে 160। যদি শতাংশ বলে তাহলে 100 গুণ করে দিবেন, আর যদি শতাংশ না বলে তাহলে এই যে এইটুকুই থাকবে, এটাই কাটাকাটি করে যা হবে তাই অ্যান্সার। আচ্ছা, আমরা এই ধরনের প্রশ্ন আরও সলভ করবো। আমরা বাস্তব সংখ্যার একটা এক্সট্রা ক্লাস নেব, সেখানে আমরা সলভ করব। এটা সলভ করেন তো আপনারা সবাই। 80 এর 30% সমান কত হবে? এই 80 এর মানে হবে গুণ, 30% মানে 30/100। তাহলে হিসাব করলে কত হয়? 0 0 0 0 কেটে দিলে 3×24। ওকে, 2/5 এর 25% সমান কত? এখানে 2/5 থাক আর যাই থাক, অঙ্কের নিয়মটা হবে সেম। 2/5 এর মানে গুণ 25% মানে 25/100, 25% মানে 25/100। এখন হিসাব করেন, 25 দ্বারা 100-কে ভাগ করলে হবে 4, 2 দ্বারা 4-কে ভাগ করলে হবে 2, তার মানে উপরে 1 নিচে 10, 1/10, এটাই হলো অ্যান্সার। যেমন এখানে বলছে 0.023 এর 1% সমান কত? তাহলে 0.023 এর মানে গুণ 1% মানে 1/100, 1% মানে 1/100। এখন এটা হিসাব করলে হবে 0. এখানে 1-এর পর 2টা শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর বামে চলে যাবে, আরও 2টা শূন্য দিয়ে 023, এইটা হবে অ্যান্সার। 0.00023, এটাই অ্যান্সার। এবার শতকরার সাহায্যে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। দেখেন আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো আবার করব, তবে একটু ভিন্ন ধরনের। যেমন এখানে বলছে 12 এর কত শতাংশ 18 হবে। হ্যাঁ, 12 এর কত শতাংশ 18 হবে। চলেন আমরা এটা সলভ করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দেই। বলেন তো 5 এর কত গুণ 10 হবে? 5 এর কত গুণ সমান 10 হবে? হ্যাঁ ফারহানা, ওইটাও হবে। এখন অপশনে থাকলে ওইটাও হবে। এই 2 গুণ হয়, 5 এর 2 গুণ 10 হয়? হাই হাই, আপনারা কি বলেন? 5 এর 2 গুণ কেমন করে 10 হয়? পাঁচের কত গুণ 10 হয়? সঠিকটা বলেন দেখি, কে সঠিক বলতে পারে? 5 এর কত গুণ 10 হবে? তারপরে দেখতেছি অনেকে বলতেছে 2। 5 এর 2 গুণে 10 হয়? 5 দুগুণে তো 10। ও আচ্ছা, এই যে অনেকে বলছে 1/2। গুড, 5 এর 1/2 হবে 10। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে অনেকে বলছে 1/2। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, 5-এর কত গুণ 10 হবে? 5-এর সাথে কত গুণ করলে 10 হয়? 5-এর সাথে কত গুণ করলে 10 হবে? 2 গুণ করলে 10 হবে। 2, 5-এর সাথে 2 গুণ করলে 10 হবে। রাইট, 2 গুণ করলে 10 হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে যারা আমি একটু বলার কারণে 1/2 বলছেন, আপনাদের কনফিডেন্সের অভাব আছে। কনফিডেন্টটা রাখতে হবে, সবসময় কনফিডেন্ট রাখতে হবে। ভাই 5-এর 2 গুণে তো 10 হবে, 5-এর আবার কত গুণ 10 হবে? হ্যাঁ, 5-এর তো 2 গুণে 10 হবে। তো আমি বললাম যে 5-এর 2 গুণ 10 হবে না। ভাই ছোটোবেলা থেকে শিখে আসছেন 5 দুগুণে 10। এখন আমি বললাম বলেই, আমি তো মানুষ, আমি তো ভুল বলতেই পারি। আমি বললাম বলেই এখন আপনারা কনফিউজড হয়ে যান, ব্যাপারটা এমন না। ঠিক আছে, তো এই যে 5-এর 2 গুণটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? এই 10কে 5 দ্বারা ভাগ করলে দেখেন 2 আসে, তার মানে যে 5-এর সাথে এই 2 গুণ করলে 10 হয়। 5-এর সাথে এই 2 গুণ করলে 10 হয়। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমরা প্রথমে যে পিৎজার এক্সাম্পলটা দিছিলাম মনে আছে? পিৎজার এক্সাম্পলে এই 1/2 মানেই ছিল 50%। কীভাবে? দেখেন এই যে 1/2 এই সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে হলে আমরা যদি 100 দ্বারা গুণ করে দেই, যে 100% গুণ করে দেই, দেখেন 2 আর 100% গুণ করলে কত হয়? ভাগ করলে 50 সমান দেখেন 50%। তার মানে 1/2 সমান 50% আমরা এভাবে বের করতে, 150 না, 1/2 যে কোনো ভগ্নাংশকে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই, ধরেন 3/5, এটাকে যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে 100% আমরা গুণ করে দিব। তাহলে 5 দ্বারা 100%কে গুণ করলে হবে 20, 3 20-এ 60%। তিন 20-এ 60%। ঠিক আছে, তাহলে এই 100% কথাটার অর্থ কি? আবার 100% কথাটার অর্থ কি? 100% কথাটার অর্থ হলো 100-তে 100, 100-তে 100, 100-তে 100 মানে 1। 100-তে 100 মানে কি? 1। কয় না মুই একাই 100, বলে না এরকম করে, মুই একাই 100 মানে কি? ও একাই 100%, মানে ও একাই সব কিছু। তো 100% মানেই হলো 1। যাই হোক, আমরা এখান থেকে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশের জন্য 100% গুণ করতে হয়। যে কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশের জন্য 100% গুণ করতে হয়। তো আমরা এই যে 5-এর কত গুণ 10 হবে, তো আমরা 10কে 5 দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। 5-এর কত গুণ 10 হবে, 10কে 5 দ্বারা ভাগ করলেই আমরা অ্যান্সারটাই যে 2 আমরা এটা পেয়ে যাচ্ছি। মুই একলা 100 হয় হয় না, আমার বাসা লালমনিরহাট। তো এইখানে গুণ না থেকে যদি শতাংশ থাকে, শতাংশ কি থাকবে? শতাংশ মানে 5-এর কত পার্সেন্ট, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা 100 গুণ করে দিব, অ্যান্সার চলে আসলো। পার্সেন্টে প্রকাশ করার জন্য আমরা 100 গুণ করি না, তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, সরি 5 দ্বারা 100কে ভাগ করলে কত হয়? হ্যাঁ 20, 10 আর 20 গুণ করলে 200%। তাহলে শতাংশ বললে আমরা কি করতেছি? 100 গুণ করতেছি। তো যাই হোক, শতাংশ মানে এখানে আসলে 5-এর কত গুণ সেটাকে 100-এর মাধ্যমে তুলনা করা হচ্ছে, এইটাই। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? ধরেন আপনাকে বলা হইল 4-এর কত গুণ 24, তাহলে উত্তরটা কত হবে? 4-এর কত গুণ 24, উত্তরটা কত হবে? কি করবেন তাহলে? 24কে 4 দ্বারা ভাগ করবেন, 24কে 4 দ্বারা ভাগ করবেন, ভাগ করলেই হয়ে যাবে 6, এটা অ্যান্সার। 24কে 4 দ্বারা ভাগ করলেন, অ্যান্সার হয়ে গেল। এখন কত গুণের জায়গায় যদি কত শতাংশ থাকে, কত শতাংশ থাকে, তাহলে এই ভাগের সাথে শুধু একটা 100 গুণ করে দিবেন, ভাগের সাথে কি করবেন? একটা 100 গুণ করে দিবেন, অ্যান্সারটা পেয়ে যাবেন 600%।
তখন অ্যান্সারটা হয়ে যাবে 600%। তাহলে আমি এখানে কি করতেছি, এই যে যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করতেছি না। এই যে 5 দ্বারা ভাগ করলাম, 4 দ্বারা ভাগ করলাম। তাহলে যত এর বলবে তত দ্বারা ভাগ, যত এর বলবে তত দ্বারা ভাগ। শতাংশ বলছে তাই 100 গুণ। এখানে এটাই বলছে যে যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। তাহলে এবার এই প্রশ্নটা সলভ করেন। 12 এর কত শতাংশ 18 হবে বলো তো দেখি। 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে 12 এর কত শতাংশ, তাই না? তাহলে যত এর বলবে তত দ্বারা ভাগ করব। তাহলে 12 দ্বারা ভাগ করব কাকে? এই 18কে। যেহেতু শতাংশ বের করতে বলছে তাহলে গুণ 100। এখন হিসাব করেন, 3 6 18, 6 দুগুণে 12, 2 দ্বারা 100কে ভাগ করলে হবে 50, 3 50 150%। তাহলে 12 এর 150% সমান হবে 18। 12 এর 150% সমান 18। আচ্ছা, পার্সেন্ট কখনো কি 100-র উপরে হইতে পারে? আপনাদের কি মনে হয় 100%-এর উপরে কি কিছু হইতে পারে? উপরে হতে পারে? কি মনে হয়? হইতে পারে না। একশো % মানেই তো ওইটাই সম্পূর্ণ, আবার 100%-এর বেশি কিভাবে হয়? এটা কি সম্ভব? এইটা কিভাবে সম্ভব হয়? ধরেন আপনাকে আমি একটা দিলাম, পিৎজা দিলাম, পিৎজা দিয়ে বললাম যে পিৎজার কতটুকু খেয়েছো? আপনি বললেন 150% খেয়েছি। আমি একটা পিৎজা দিলাম, পিৎজা দিয়ে বললাম, এই ধরেন এটা একটা পিৎজা, হ্যাঁ, পিৎজা দিয়ে বললাম পিৎজার কত পার্সেন্ট খাইছো? আপনি বললেন 150%। এইটা কি সম্ভব? এটা কি সম্ভব? এই ক্ষেত্রে সম্ভব না। তার মানে এই না যে পার্সেন্ট কখনো 100-র উপরে হইতে পারবে না। এইটা আবার ভুল ধারণা। এইটা অনেকেই মনে করে পার্সেন্ট কখনো 100-র উপরেও হবে না। ভাই, পার্সেন্ট 100-র উপরে হবে না, এটা ভুল ধারণা। ক্ষেত্র বিশেষে হবে, ক্ষেত্র বিশেষে হবে না। যেমন আমি বললাম একটা পিৎজা দিয়ে বললাম কতটুকু খাইছো? কেউ বলতে পারে 50%, কেউ বলতে পারে 75%, কেউ বলতে পারে 100%। পিৎজার 100%-এর উপরে যাবে না, পিৎজার 100%-এর উপরে যাবে না। পিৎজা তো দিছি একটা, সেটা পুরোটাই খালি 100% খাবে, এর বেশি যাবে না। কিন্তু ধরেন আপনি একটা বিজনেস শুরু করলেন 5,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করে 1 বছর পর দেখলেন আপনার টোটাল প্রফিট হয়েছে 50,000। টোটাল প্রফিট হয়েছে 50,000। এখন কত পার্সেন্ট প্রফিট হয়েছে বলেন তো? কত পার্সেন্ট প্রফিট হইল? কত পার্সেন্ট লাভ হইল? এটা কি 100%-এর বেশি হবে না? এটা কি 100%-এর বেশি হবে না? বাস্তব জীবনে অবশ্যই হবে, খালি অঙ্কের মধ্যে কেন, বাস্তবেও হবে। এই যে বিজনেসের ক্ষেত্রে হবে না? 100 টাকা দিয়ে বিজনেস শুরু করে আপনি 200 টাকা লাভ করছেন, তাহলে কত পার্সেন্ট লাভ হইল? তো এই যে আমরা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা ভুল জানি যে পার্সেন্ট কখনো 100-র উপরে হবে না। এটা ভুল ধারণা। পার্সেন্ট 100-র উপরে হবে না, সেটা ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, এই যে বাংলাদেশের জমিতে ফসলের নিবিড়তা 198%। কেন এই যে ফসলের নিবিড়তা 198% কেন? এটা জিকে ক্লাসে বুঝাই দিছে না? একই ফসলে একাধিকবার আমরা ফসল ফলাচ্ছি। তো যাই হোক, আমি আশা করি যে পার্সেন্টেজ 100-র উপরে হয় এটা বুঝতে পারছেন। সেটা ক্ষেত্রটা দেখতে হবে কোন ক্ষেত্রে বলছে। তাহলে 12 এর কত শতাংশ 18 বের করে ফেলছি, তাহলে এইটা বের করেন। আচ্ছা, এই 12 এর কত শতাংশ, হ্যাঁ, একাধিকবার ফসল উৎপাদন করা যায়। দেখেন 12 এর কত শতাংশ 18, এটা তো বের করলেন। এই প্রশ্নটাকে ঘুরায় লেখা যায় এইভাবে যে 18 12 এর কত শতাংশ। প্রশ্ন সেম না? এই প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কি কোনো পার্থক্য আছে বলেন তো?
দুটো প্রশ্নের মধ্যে ভাষাগত পার্থক্য আছে, আর কোনো কিছু পার্থক্য আছে? 12 কত শতাংশ 18, বলছে 18 12 কত শতাংশ, সেম না? এটাকে আরও এইভাবে লেখা যায়, 12 শতকরা কত 18 হবে। প্রশ্ন সেম, অঙ্ক সেম, এক কথা যত এর বলবে তত দ্বারা ভাগ করবেন, যত এর বলবে তত দ্বারা ভাগ করবেন। হ্যাঁ, যত এর বলবে এর প্রশ্নটা দ্বারাই ভাগ করবেন, ব্যাস। শতকরা বলছে 100 দ্বারা গুণ করবেন। যেমন হাফ এর শতকরা কত 3/4 হবে, এই যে যত এর বলছে তত দ্বারা ভাগ করে দেন, এই হাফ দ্বারা ভাগ করে দেন কাকে? 3/4-কে। শতকরার কথা বলছে 100 দ্বারা গুণ করে দেন। এখন হিসাব করেন 3/4, এই যে ভাগটাকে গুণ দিলে উপরে 2 নিচে 1 গুণ 100, তাহলে 4 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? 4 দ্বারা 100-কে ভাগ করলে হবে 25, 25 দুগুণে 50, ওই 150%। 150%। যার সাথে এর থাকবে তাকে নিচে দেব, রাইট? ওকে, আচ্ছা, আপনারা এখানে এই প্রশ্নটা সলভ করলেন না যে 12 150% সমান কত হবে? 18 হবে, তাই তো? এখন আমি যদি বলি কত এর 150% সমান 18, বলেন তো কত এর 150% সমান 18? 12 এর কত পার্সেন্ট সমান, মানে কত এর 150% সমান 18 হবে? 12 না? তা আমাকে তো এই প্রশ্ন, এইরকম প্রশ্ন দিতে পারে। দেখেন মূলত আপনারা শিখছেন এই যে এই যে এই প্রশ্নগুলো শিখলেন যে 80 এর 30%। দেখেন একটা প্রশ্নই 3 ভাবে আসতে পারে। আপনারা বের করা শিখলেন 80 এর 30% সমান কত, অ্যান্সার বের করলেন 24, তাই তো? এবার প্রশ্ন আসতে পারে 80 এর কত পার্সেন্ট সমান 24, তাহলে অ্যান্সার কত হবে? এই যত এর বলছে তত দ্বারা ভাগ করছেন, তাই না? যত এর বলছেন তত দ্বারা ভাগ করছেন। এই যে এটার সমাধান করার জন্য এই 80 দ্বারা ভাগ করছেন 24-কে, গুণ 100, এই 0 0 কাটা, 3 8 24, বের করছেন কত? 30। এবার এই প্রশ্নটাই ঘুরে আবার এইভাবে আসতে পারে যে কত এর 30% সমান 24। দেখেন আপনি একটা শিখছেন, এই একটা থেকে 3টা প্রশ্ন হইতে পারে যে কত এর 30% সমান 24। 80 এর, তাহলে এটার অ্যান্সার কত? 80। তো আমরা এটা সলভ করা শিখছি, এটা সলভ করা শিখছি, এবারে এটা সলভ করা শিখবো, এটা সলভ করা শিখবো। চলেন এটা সলভ করা শিখি। এটা কিভাবে করব? এখানে বলছে 90 কোন সংখ্যার 75%, মানে প্রশ্নটা হচ্ছে এরকম, কত এর 75% সমান 90। প্রশ্ন হচ্ছে এটা, কত এর 75% সমান 90। ফারহানা এক্সের কাছে যেতে চান? এক্সের কাছে গেলে প্রেজেন্ট মাইন্ড করবে না? ফারহানা, আপনি যদি এক্সের কাছে যান তাহলে প্রেজেন্ট মাইন্ড করবে না? প্রেজেন্ট তো আবার এক্স হয়ে যাবে, এই কাজ করাটা কি ঠিক হবে? আচ্ছা, সমস্যা নেই, আপনারা এক্সের কাছে যেতে পারেন, ও দুইটাই থাকবে। শোনেন, এই যে কত এর 75%, মানে আপনি যেই উত্তরটা বের করবেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন চোখ বন্ধ করে। এখানে বলছে কত এর 75% 90, মানে আপনি যে উত্তরটা বের করবেন তার 75% নিলে 90 হবে কি না? আপনি যে উত্তরটা বের করবেন তার 75%-এর মান 90 হবে কি না? আপনি যেই 75 বের করবেন, যেই উত্তরটা বের করবেন তার 75% 90 হবে কি না বলেন? হয়তো হবে তো, তাই কি না? বলছে কোন সংখ্যার 75% সমান 90, আপনি যেই উত্তরটা বের করবেন তার 75% নিলে হবে 90, তার 75% নিলে হবে কি 90। তার মানে আমি বলতে পারি যে সংখ্যাটির 75% সমান 90। তাহলে সংখ্যাটির 1% সমান কত হবে?
90 ভাগ 75 সংখ্যাটির 100% সমান কত? 90 ভাগ 75 গুণ 100। এটা হিসাব করলে কত হয়? 4 25 100, 3 25 75, 3 30 90, 4 30 120, তার মানে 120। এখন 100% কেন বের করলাম? 100% কেন বের করলাম? 100% মানে হচ্ছে সে নিজেই কোনো কিছুর 100% মানে কি? আমি লিখলাম 5 এর 100% মানে কত? 5, তাই না? আমি লিখলাম সুলতান এর 100% মানে কত? মানে সুলতান, মানে সুলতান। 100% মানে ওইটা পুরোটাই। তাহলে সংখ্যাটির 75%-এর মান দেওয়া আছে। এই যে কোন সংখ্যার 75% 90, মানে যেই উত্তর বের করবেন তার 75%-এর মান দেওয়া আছে 90। তাহলে 100% বের করলে উত্তর হয়ে যাবে। পরীক্ষার হলে এত কিছু করবেন না। পরীক্ষার হলে শুধু লিখবেন 75% সমান 90, 1% সমান 90 ভাগ 75, 100% সমান গুণ 100, এইভাবে করবেন। এখন আপনারা যদি বলেন যে আমি এক্সের কাছে যাব, তাহলে আপনারা এক্সের কাছে যেতে পারেন। যেমন এই অঙ্কটা 2.5 কোন সংখ্যার 0.5%, তার মানে এই 0.5% সমান হলো 2.5। তাহলে 1% সমান 2.5 ডিভাইডেড বাই 0.5, তাহলে 100% সমান 2.5 ডিভাইডেড বাই 0.5 গুণ 100। এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 5, 5 আর 100 গুণ করলে কত হবে? 500। তার মানে সংখ্যাটা হলো 500, সংখ্যাটা হইল 500। ওকে, আমরা মোটামুটি কঠিন অঙ্কগুলো শিখে ফেলছি, এখন সব সহজ অঙ্কগুলো করব। বলতে 50%-এর 40%-এর 20% সমান কত? এই যে 50% মানে কত? 50 ভাগ 100। এর মানে কি? গুণ। 40% মানে কি? 40 ভাগ 100। এর মানে কি? গুণ। 20% মানে কত? 20 ভাগ 100। এখন হিসাব করেন, এই 0 0 0 0 কেটে দেন, যতগুলো 0 0 কাটা যায় সব কেটে দেন। এই 5 দ্বারা 10কে ভাগ করলে হয় 2, 2 আর 2 কাটা। 4 দ্বারা 100কে ভাগ করলে হয় 25, তাহলে কত হয়? 1/25। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কোথায় দশমিক দিব? কেন দশমিক দিব? দশমিক তো নাই, দশমিক তো উধাও হয়ে গেছে। এটা হিসাব করলে তো দশমিক থাকবে না, এটা হিসাব করলে দশমিক থাকবে না। ওকে, এখানে বলছে কোন সংখ্যার 40% মানে 40%, কোন সংখ্যার 40% ও 10% এর পার্থক্য 7.2। তার মানে হচ্ছে আপনি যেই এক কোথা থেকে আসলো বুঝি নাই, মানে এক কোথা থেকে আসলো বলতে, আরে ভাই ভাগ করছি এগুলো প্রত্যেকটাতে 1 আছে উপরে, এই যে 1, নিচে 25, উপরে 1 আছে, 1 আছে। ধরেন উপরে আছে তানভীর, নিচে আছে পরি। কোনো কারণে যদি আর এবং আর কাটা দেন, বা তানভীর আর পরি কাটাকাটি যায়, তাহলে এর মান কি? 1 হবে। মানে উপরে একটা 1, নিচে একটা 1, হ্যাঁ, তাহলে 1 হবে। আমি এটা ভাগ করছি, এই যে এখানে 0.05 দ্বারা 2.5কে ভাগ করলে এর মান হয় 5। এখন ভাগ কিভাবে করতে হয় এটার জন্য জব ম্যাথ গ্র্যাজুয়েশন থেকে দশমিকের হিসাব নিকাশের ভিডিও 3টা দেখে ফেলবেন। আমার টেলিগ্রাম গ্রুপে নক দিবেন যে জব ম্যাথ গ্র্যাজুয়েশন কোর্সটা কোথায় আছে, একদম ফ্রিতে আপনাদের জন্য। ওখানে সব ক্লাস আমার নেওয়া। জব ম্যাথ গ্র্যাজুয়েশন নামে একটা ফ্রি কোর্স আছে। যাদের দশমিকের হিসাব নিকাশের সমস্যা আছে আপনারা সেই কোর্সটা করে ফেলেন, আপনারা সেখান থেকেই শিখতে পারবেন, এটা ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। তো কোনো সংখ্যার 40% এবং 10%-এর পার্থক্য মানে বিয়োগ কত দেওয়া আছে? 7.2। তার মানে 30% সমান 7.2। সংখ্যাটা বের করতে হবে, তাহলে 100% বের করতে হবে। তাহলে 1% সমান 7.2 ভাগ 30, 100% সমান এই 7.2 ভাগ 30 গুণ 100। এই 0 0 কাটা,
3 দ্বারা এই যে 7.2কে যদি ভাগ করি তাহলে হবে 2.4, 2.4 আর 10 গুণ করলে হবে 24। এখন এই যে হিসাবগুলো আমি মুখে মুখে করতে পারতেছি, আপনাদের ওই জব ম্যাথ গ্রাজুয়েশন, হ্যাঁ জব ম্যাথ গ্রাজুয়েশন, এটা একটা কোর্স আছে পিটিএর, একদম ফ্রি কোর্স, সবার জন্য উন্মুক্ত। ওইখানে দেখবেন দশমিকের হিসাব নিকাশ নিয়ে 3টা ভিডিও আছে, ভিডিও 3টা দেখে ফেলবেন। দ্রব্যের ব্যবহারের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত অঙ্ক করবে এখন আমরা। দেখেন এখানে কি বলছে, বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আচ্ছা, অঙ্কটা আগে আমরা বোঝার চেষ্টা করি, প্রশ্নটা আসলে কি বলছে। বলছে তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। চলেন আমরা এটা একটু সলভ করে ট্রাই করি, আগে বোঝার চেষ্টা করি। ধরে নেন আপনার বাসায় 100 টাকার তেল লাগে, 100 টাকার তেল লাগে, ধরেন 100 টাকা দিয়ে আপনি 1 লিটার তেল পান। 100 টাকার তেল লাগে, 100 টাকা দিয়ে 1 লিটার তেল আপনি কিনতে পারেন। তার মানে মাসে 100 টাকা করে তেল নেন, যতটুকু তেল দেয় হয়ে যায়। সমস্যা হইল হঠাৎ করে তেলের দাম বেড়ে গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। কত বাড়ছে? 25% বাড়ছে। 25% বাড়ছে মানে কি, আগে যেই তেলের দাম 100 টাকা ছিল এখন সেই তেলের দাম কত? সেই তেলের দাম 125 টাকা। আগের যেই তেলের দাম 100 টাকা ছিল এখন সেই তেলের দাম 125 টাকা। তেলের দাম বাড়ছে কিন্তু আপনার ইনকাম বাড়ে নাই, আপনি 100 টাকার বেশি খরচ করতে পারবেন না। দোকানদারকে 100 টাকা দিয়েই বললেন 100 টাকায় যতটুকু তেল হয় আমাকে ততটুকুই তেল দেন। তা দোকানদার কি এখন আগের মতো 1 লিটার তেল দিবে নাকি বেশি দিবে বলেন তো? এখন 1 লিটার তেলের দাম 125 টাকা, আগে 100 টাকা ছিল, আপনি 100 টাকাই দিলেন, তাহলে দোকানদার কি তেল আগের মতোই দিবে নাকি বেশি দিবে? কোনটা? তেল কি আগের মতোই দিবে নাকি তেল আর একটু বেশি দিবে? কম দিবে। কত টাকার তেল কম দেবে বলেন তো? কত টাকার তেল কম দিবে? 25 টাকার তেল কম দিবে। আগে যে তেল পাইতো তার তুলনায় 25 টাকার তেল কম দিবে। এটাই এখন আমরা ঐকিক নিয়মে করতে পারি। 125 টাকা থেকে তেল কম দেবে 25 টাকার, 125 টাকা থেকে তেল কম দেবে 25 টাকার, তাহলে 1 টাকা থেকে তেল কম দেবে 25 ভাগ 125 টাকার। যেহেতু শতকরা বের করতে হবে, তাহলে 100 টাকা থেকে তেল কম দিবে এই 25 ভাগ 125 গুণ 100। এখন হিসাব করেন, 25 দ্বারা 125কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, মানে 20%। তার মানে আগের তুলনায় 20% তেল কম দিবে, আগের তুলনায় 20% তেল কম দিবে। এর ফলে এই 20% তেল কম দেবে মানে এতটুকুর ব্যবহার কমাইতে হবে। যেই তেল দেয় নাই সেই তেল তো ব্যবহার করতে পারবো না, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমাইতে হবে? 20% কমাইতে হবে। চলেন এবার আপনাদের একটু শর্টকাট দেখাই, আপনাদেরকে শর্টকাট দেখে এই 100টা সাইটে লিখি, এখানে গুণ 100। খেয়াল করে দেখেন 25% বৃদ্ধি পাইছে, উপরে লিখছি 25, নিচে 125 লিখছি, মানে 100 যোগ 25। শতকরা প্রকাশ করার জন্য গুণ 100, শেষ লাইনটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি পণ্যের মূল্য বৃদ্ধি পায় আর ব্যবহার যদি কমাইতে বলে, উপরে হচ্ছে যতটুকু বৃদ্ধি পাইছে সেটা, নিচে 100 যোগ যেটা বৃদ্ধি পাইছে সেটা, শতকরা প্রকাশের জন্য গুণ 100।
তাহলে 25 ডিভাইডেড বাই, এখানে 25% বৃদ্ধি পাইছে, এই জন্য উপরে 25, নিচে 100 যোগ 25, শতকরা প্রকাশের জন্য গুণ 100। তাহলে আমরা এই শর্টকাট দিয়ে অঙ্কটা 20-30 সেকেন্ডে করে ফেলতে পারবো। তাহলে এই যে শর্টকাটটা আমি এখানে লিখে রাখছি, যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্যবহার কমবে, মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কমবে। কতটুকু কমবে? এই যে মূল্য বৃদ্ধি ডিভাইডেড বাই 100 যোগ মূল্য বৃদ্ধি, শতকরা প্রকাশের জন্য 100%। এখন মূল্য বৃদ্ধি পাইলে ব্যবহার যেমন কমে, মূল্য যদি হ্রাস পায় তাহলে ব্যবহার কি করা যাবে? বৃদ্ধি করা যাবে। তাহলে মূল্য হ্রাস পাইলে ব্যবহার বাড়বে। কতটুকু বাড়বে? তাহলে উপরে ওই যে মূল্য হ্রাস, এই যে মূল্য বৃদ্ধি পাইলে উপরে বৃদ্ধি, হ্রাস পাইলে এই যে হ্রাস। এখন মূল্য বৃদ্ধি পাইছে বলে যোগ হয়েছে, মূল্য হ্রাস পাইলে বিয়োগ হবে। বৃদ্ধি পাইলে যোগ, হ্রাস পাইলে বিয়োগ। আর শতকরা প্রকাশের জন্য গুণ 100। তাহলে আপনারা এই শর্টকাট দিয়েই করতে পারেন। যেমন এখানে চিনির মূল্য 10% কমে গেছে, ফলে চিনির ব্যবহার শতকরা কত বাড়ানো যাবে? তাহলে যত কমছে সেটা উপরে, নিচে 100 থেকে যেহেতু কমে গেছে তাহলে বিয়োগ কত? যত কমছে তত, 10 কমছে 10, শতকরা প্রকাশের জন্য গুণ 100। তাহলে 10/90 গুণ 100। এখানে পার্সেন্ট দিয়ে দিবেন, যেহেতু শতকরা এখানে পার্সেন্ট দিয়ে দিবেন। যে 0 কাটা, তার মানে 100/9%, এইটা অ্যান্সার। এত পার্সেন্ট ব্যবহার বাড়ানো যাবে, এত পার্সেন্ট ব্যবহার কি করা যাবে? বাড়ানো যাবে। তো শর্টকাট দিয়ে আপনারা এইভাবে করতে পারেন, যেহেতু আপনাদের রিটেন লাগবে না, এইটা আপনারা এইভাবেই করতে পারেন। কিন্তু এইটা আবার শর্টকাট দিয়ে করা যাবে না। আগের অঙ্কে দেখেন তো, এই যে এই অঙ্কটাতে এখানে দাম বাড়ছে, খরচ কি বাড়াইছে? দাম 25% বাড়ছে, খরচ আগেও 100 টাকা করতো, এখনও 100 টাকাই করে, খরচ বাড়ায় নাই। কিন্তু এই অঙ্কটাতে দেখেন, এখানে চিনির মূল্য 20% বৃদ্ধি পাইয়াছে, এখন দাম বাড়ছে, সে খরচ বাড়াইছে 5%, দাম বাড়ছে 20%, খরচ বৃদ্ধি করছে মাত্র 5%। তাহলে চিনির ব্যবহার শতকরা কত পরিবর্তন হবে? দেখে মনে হচ্ছে 15% পরিবর্তন হবে, তাই না? না, আসলে 15% পরিবর্তন হবে না। আমরা একটু দেখি হিসাব করে, আগের মতোই হিসাব করেন। ধরেন আপনার 100 টাকার চিনি লাগতো বাসায় চা খেতে, চা কফি খেতে, 100 টাকায় চিনি পাইতেন ধরেন 500 গ্রাম। আচ্ছা ধরেন 1 কেজি চিনি পাইতেন, 100 টাকা দিয়ে 1 কেজি চিনি পাইতেন, এটা দিয়ে চলতো। হঠাৎ করে চিনির দাম বৃদ্ধি পাইছে, কত বৃদ্ধি পাইছে? 20%। তার মানে এই 1 কেজি চিনির বর্তমান দাম হলো 120 টাকা। 120 টাকা। আগে খরচ করতেন 100 টাকা 1 কেজি চিনির পিছনে, এখন খরচ করতে হবে 120 টাকা। যেহেতু দাম বাড়ছে, আগের অঙ্কতে খরচ আর বাড়ার নাই, কিন্তু এখানে বলছে খরচ 5% বাড়বে। মানে এই বৃদ্ধি পাওয়ার পরেও আগে কি করছেন? এই যে এখানে কি করছেন? এখানে কিন্তু খরচ আর বাড়ে নাই, 100 টাকাই দিচ্ছেন, দোকানদারকে 100 টাকাই দিচ্ছেন, দাম বাড়লেও 100 টাকাই দিচ্ছেন। 100 টাকা দিয়ে বলছেন আমাকে চিনি দেন, তাই দোকানদার 25 টাকার চিনি কম দিচ্ছে, কারণ এখন 100 টাকা দিয়ে 1 লিটার তেল পাওয়া যায় না, 100 টাকা দিয়ে 1 লিটার তেল পাওয়া যায় না, ওই জন্য এই 125 টাকা দিয়ে 1 লিটার তেল পাওয়া যায়, তো 25 টাকার তেল কম দিচ্ছে। কিন্তু এই অঙ্কে কি বলছে? সে খরচ বাড়াবে। কত খরচ বাড়াবে? 5 টাকা খরচ বাড়াবে, 100 টাকায় 5 টাকা। তার মানে আগে 100 টাকা খরচ করতো, এখন খরচ করবে 105 টাকা, এখন খরচ করবে 105 টাকা। তাহলে বলেন তো চিনি কত টাকার কম দিবে? 15 টাকার চিনি কম দেবে না? 15 টাকার চিনি কম দেবে না? তাহলে আমরা লিখতে পারি 120 টাকার চিনি কম দেবে 15 টাকার, 1 টাকার চিনি কম দেবে 15/120 টাকার, শতকরা প্রকাশের জন্য 100 টাকার চিনি কম দেবে, উপরে 15, নিচে 120 গুণ 100। এটা হিসাব করলে অ্যান্সার হবে। এই 100 কিন্তু শতকরা প্রকাশের জন্য, হ্যাঁ, এটা কিন্তু শতকরা প্রকাশের জন্য। কত হয়? 12.5। আচ্ছা ঠিক আছে, তাহলে 12.5 টাকা, এটাই অ্যান্সার। ওকে, তো চলেন, এটা জটিলের কিছুই না, আমি এতক্ষণ ধরে বুঝাইলাম দেখে জটিল মনে হচ্ছে। চলেন আমরা একটু খিদা লাগছে, একটু ফুচকা খেয়ে আসি, কি বলেন?
ফুচকার দাম 20% কমে যাওয়ায় 25 টাকায় পূর্ব অপেক্ষা 2টা ফুচকা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি ফুচকার দাম কত? ভালো করে খেয়াল করেন, এইখানে বলছে ফুচকার দাম 20% কমছে, মানে হচ্ছে ধরে নেন ঋতু, হ্যাঁ ঋতু সে হচ্ছে ফুচকা প্রেমিক, হ্যাঁ এ হচ্ছে আমাদের ঋতু, সে ফুচকা প্রেমিক, একজন ফুচকা লাভার, না বাংলায় লিখি ফুচকা লাভার। সে প্রতিদিন ফুচকা খায়, সে প্রতিদিন ফুচকা খায়। কি করে? প্রতিদিন ফুচকা খায়। ধরেন সে এই 1 প্লেট ফুচকা খায়, হ্যাঁ এইখানে 1 প্লেট ফুচকা খায়, যতগুলো থাকুক না কেন 1 প্লেট ফুচকা খায় 25 টাকা দেয়। 1 প্লেট ফুচকা খায় 25 টাকা দেয়, 1 প্লেট ফুচকা খায় 25 টাকা দেয়। এটা তার একটা নেশা, প্রতিদিন সে খাবেই। আচ্ছা, হঠাৎ করে ফুচকার দাম কমে গেছে, ফুচকার দাম কমছে কত? 20% কমছে। 20% কমছে মানে 100 টাকা ফুচকা খেলে 20 টাকা কমছে, মানে 100 টাকা 20 টাকা কমছে। কিন্তু সে কি 100 টাকার ফুচকা খায়? না, সে মাত্র 25 টাকার ফুচকা খায়। বেশি খেতে পারে না, আবার পেট খারাপ করবে, কারণ ফুচকার পানি নাকি বিশেষ জায়গা থেকে নেওয়া, কারণ এই জন্য বেশি খায় না, অল্প করে খায়। তাহলে 100 টাকা যদি 20 টাকা কমে, তাহলে 25 টাকায় কত টাকা কমে? তাহলে 1 টাকায় কমে 20 ভাগ 100, তাহলে 25 টাকায় কত টাকা কমবে? 20 ভাগ 100 গুণন 25, হিসাব করলে কত হয়? 5 টাকা। 5 টাকা কমবে, তাই না? তার মানে ফুচকা আগে যে 25 টাকা দিয়ে খাইতো, এখন 25 টাকা লাগবে না, এখন 20 টাকা লাগবে। মানে 25 টাকা দিলে দোকানদার 5 টাকা কি করবে? ফেরত দিবে। যাই হোক, আমরা এই হিসাবটা এত লেন্দি না করে এটা আরও সহজে করতে পারি এইভাবে, যে সে যেহেতু 25 টাকার ফুচকা খায়, তাহলে 25 টাকা থেকে কত টাকা কমে? 25-এর 20%-এর মান বের করলেই হবে। 25-এর 20% সমান কত? এই দেখেন, 25 গুণন 20 ভাগ 100, 5 টাকা। 5 টাকা। তার মানে এখন 25 টাকা দিয়ে খাইলে কি করবে? দোকানদার 5 টাকা ফেরত দিবে। মানে এখন ঘটনা হয়েছে, এই ঋতু একদিন গেছে ফুচকা খাইতে, 1 প্লেট ফুচকা খাইছে, সে জানে না দাম কমছে, দোকানদারকে সে 25 টাকা দিছে। তা দোকানদার মামা বলতেছে যে আমার দাম তো কমে গেছে, ফুচকার দাম কমছে, এই নেন 5 টাকা আপনি পাবেন, ফেরত পাবেন। দোকানদার 5 টাকা ফেরত দিল। এখন ঋতু বললো যে না, টাকা যে ফেরত দেওয়ার দরকার নাই, এই 5 টাকায় যতগুলো ফুচকা হয় সেই ফুচকা দেন, আমি বেশি খাবো, একটু আজকে একটু পেট খারাপ হয় হোক, কোথাকার বিশেষ জায়গার পানি হয় হোক, সমস্যা নেই, খাবো। তো দোকানদার মামা বলে আচ্ছা ঠিক আছে, 5 টাকা রেখে সে কি করছে? 2টা ফুচকা দিছে আরো। তাহলে বলেন তো এই 2টা ফুচকার দাম কত হইল? তাহলে 2টা ফুচকার দাম কত? 5 টাকা না? তার মানে এই 2টা ফুচকার এই মুহূর্তে দাম, 2টার দাম 5 টাকা। 2টা ফুচকার দাম 5 টাকা। প্রশ্ন বলছে একটা ফুচকার দাম কত? তাহলে একটা ফুচকার দাম কত বের করেন। 5 ভাগ 2 মানে 2.5 টাকা। এই হলো অ্যান্সার। এখন অনেকের কাছে মনে হবে হাই হাই এত বড় কঠিন, ভাই আমি তো এখানে ঋতুর গল্প বললাম, সে যে ফুচকা লাভার তার গল্প বললাম, এই জন্য এত বড় মনে হয়েছে। দেখেন এই যে এই অঙ্কটা করি এখন, এই অঙ্কটা যে গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্ব অপেক্ষা মানে আগের তুলনায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, 1 কেজি গমের বর্তমান মূল্য কত? তাহলে আমি আগে দেখব যে 6,000 টাকা আসলে কত টাকা কমছে, সেটা বের করবে এইভাবে। 6,000 এর 15% কত হয়? এই 6,000 গুণন 15 ভাগ 100, এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা দিলে 60 আর 15 গুণ করলে 900, তাই না? তার মানে আগে যেই গম পাইতো 6,000 টাকা দিয়ে, এখন 900 টাকা কম দিয়ে সেই গম পাওয়া যায়। এই 900 টাকা দাম কমার কারণে 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল সমান 100 কেজি। হ্যাঁ, 1 কুইন্টাল সমান 100 কেজি।
1 কুইন্টাল 100 কেজি। তার মানে এই 100 কেজি গমের দাম হইল 900 টাকা। এই 900 টাকা কমার কারণে 1 কুইন্টাল বেশি পাওয়া যায়। তার মানে এই 100 কেজির দাম 900। বলছে 1 কেজি গমের দাম কত, তাহলে 1 কেজির দাম 900 ভাগ 100, 9 টাকা। সহজ আছে না? এবার চলেন আমরা শতকরা পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি দেখব। ভাই এটার আমি বেসিক করাবো না, এটার আমি শর্টকাট করাবো, ঠিক আছে? পরীক্ষা আসলে শর্টকাট দিয়ে করবেন, তারপরে একটু বেসিক আলোচনা করে দেবো, অসুবিধা নাই। দেখেন, চিনির মূল্য 20% কমছে, ব্যবহার 20% বৃদ্ধি পাইছে, চিনি বাবদ শতকরা ব্যয় কত বাড়লো বা কমলো? এই যে একটা বাড়ার পর বা একটা কমার পর তার পরে পরে যদি এই পার্সেন্টের উপর আরেকটা কমে বা বাড়ে, তাহলে সেটার একটা শর্টকাট হচ্ছে এরকম, পি প্লাস কিউ প্লাস এই পি কিউ ভাগ 100। আমি সাধারণত শর্টকাট করাই না, কারণ হচ্ছে রিটেন পরীক্ষায় শর্টকাট কাজে লাগে না, কিন্তু আপনারা তো শুধু প্রিলি দিবেন, এমসিকিউ পরীক্ষা দিবেন, এই জন্য আমি ক্লাসগুলোতে চেষ্টা করি মাঝে মধ্যে একটু শর্টকাট আলোচনা করার। তো এইখানে পি এবং কিউ এর মান কোনটা? এই যে দুইটা পার্সেন্ট দেওয়া আছে, এগুলোর একটা পি হবে আর একটা কিউ হবে। আপনি যে কোনো একটা পি যে কোনো একটা কিউ ধরতে পারেন, তবে যদি কমে তাহলে মাইনাস, বৃদ্ধি পাইলে প্লাস। যেমন আমি যদি এটা পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে প্রথমে কি হয়েছে? 20% কমছে, তাহলে -20। তারপরে 20% বৃদ্ধি পাইছে, তাহলে +20। এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয় না? তাহলে এর পরের চিহ্নটা এইখানকার দুইটা চিহ্নের উপর নির্ভর করবে। এই চিহ্নটা এই দুটা চিহ্নের উপর নির্ভর করে বসাবেন। দুটাই প্লাস হলে প্লাসে প্লাসে প্লাস, দুটাই মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস, একটা প্লাস একটা মাইনাস হলে তখন এখানে মাইনাস দিবেন। তো এই যে একটা মাইনাস একটা প্লাস, তাহলে এখানে মাইনাস। উপরে পি কিউ মানে হচ্ছে 20 গুণন 20, নিচে 100। এটা হলো শর্টকাট। এইখানকার 2 শূন্য, এইখানকার 2 শূন্য কাটা দেন, এখানে -20 +20 কাটা থাকে কত? -2 আর 2 গুণ করলে 4। এই যে হিসাব করে যদি মানটা মাইনাস আসে, তাহলে বুঝতে হবে ব্যয় কমছে, 4% কমছে। যেহেতু এই যে মাইনাস আসছে, যে সামনে মাইনাস আছে, তাহলে 4% কি হয়েছে? কমছে। যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি পাইতো। আমরা আরেকটা অঙ্ক করি, চলেন। যেমন এই যে একটা পণ্যের মূল্য 25% বৃদ্ধি করছে, তারপরে আবার 25% কি করছে? কমাইছে বর্ধিত মূল্য থেকে, মানে এই যে বাড়াইলো এই মূল্য থেকে আবার কমাইছে, তাহলে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাইলো? তাহলে প্রথমে বাড়াইছে, তাহলে +25, তারপরে কমাইছে -25, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে হবে 25 গুণন 25 ভাগ 100। এই +25 -25 কাটা, তাই না? +25 আর -25 শূন্য হয়ে যায়। রায়হান পারভেজ বলছেন রেকর্ড দেখাচ্ছেন নাকি? আমি যদি রেকর্ড দেখাই তাহলে আপনার কমেন্ট পড়লাম কিভাবে? রায়হান পারভেজ বলেন। তাহলে -25 আর 25 গুণ করলে হয় 625, নিচে 100। এটা হিসাব করলে হবে -6.25। তাহলে 6.25, যেহেতু মাইনাস আসছে তাহলে হ্রাস পাবে। কত হ্রাস পাবে? 6.25% হ্রাস পাবে। তাহলে এইটা এত পার্সেন্ট হ্রাস পাবে। যেমন এই অঙ্কটা দেখেন, হ্যাঁ প্লাস মানে যদি বাড়ে প্লাস, কমলে মাইনাস। যেমন এখানে দেখেন, এক ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 10% বাড়াইছে, তারপরে আবার 20% বাড়াইছে। তাহলে প্রথমে 10% বাড়াইছে +10, তারপরে 20% বাড়াইছে +20, প্লাসে প্লাসে কি হয়? প্লাস। তাহলে এখানে 10 গুণন 20 ভাগ 100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে 10 আর 20 হয় 30, যোগ 2 কে
2, তার মানে 32%। এটা প্লাস আসছে, এই যে এটা প্লাস, তার মানে 32% কি হয়েছে, বৃদ্ধি পাইছে, 32% বৃদ্ধি পাইছে। হ্যাঁ, প্রথম দুটার উপর ভিত্তি করেই থার্ড, এই যে এই দুটার উপর ভিত্তি করে এখানে প্লাস বা মাইনাস হবে, দুটাই প্লাস হলে এখানে প্লাস, দুটাই মাইনাস হলে এখানে প্লাস, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে তখন মাইনাস হবে। যেমন আর একটা দেখাই, এই যে এটা, এক ব্যবসায়ীর পণ্যের মূল্য 20% কমছে, তারপরে আবার 40% কমাইছে, তাহলে প্রথমে 20% কমছে, -20, তারপরে 40% কমছে, -40, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। এবার উপরে লেখেন 20 × 40 ভাগ 100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই -20 আর -40 মিলে -60 যোগ 4 দুগুণে 8, কত হয়, -52। তাহলে 52% কি হবে, হ্রাস পাবে, 52% হ্রাস পাবে। আমি চতুর্ভুজের ক্লাসে বলছিলাম যে এই অঙ্কগুলো হচ্ছে শতকরা ক্লাসে করাবো। এবার দেখেন, একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তার মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, প্রস্থ 20% বৃদ্ধি পায়। এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত বাড়ে। আমরা ক্ষেত্রফল যখন নির্ণয় করি তখন কি করি, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি না, তার মানে এখানেও 2টা পার্সেন্টের কি হচ্ছে, 2টা পার্সেন্টের খেলা এখানে, তাই না? তাহলে এখানে 20% বৃদ্ধি পাইছে, মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 20% বৃদ্ধি পাইছে, প্লাসে প্লাসে প্লাস, এখানে হবে 20 × 20 ভাগ 100, এখানকার 2টা শূন্য এখানকার 2টা শূন্য কাটা, 20 আর 20 যোগ করলে হবে 40, 2 আর 2 গুণ করলে যোগ 4, 44%, 44%। ঝামেলা হয়ে যাবে না, বাংলিশ লেখা যাবে না, 44%। ওকে, সেম ভাবে এইটা করেন তো তাহলে সবাই। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, প্রস্থ কত বৃদ্ধি পাইছে এটা বলে নাই, তার মানে প্রস্থ যেমন ছিল তেমনই, দৈর্ঘ্য 5%, প্রস্থ 0, তাহলে দৈর্ঘ্য 5%, এই যে +5 +0 প্লাসে প্লাসে প্লাস, এই যে 5 × 0 ভাগ 100, এখানে এটা পুরোটাই 0, শুধু থাকবে 5% বৃদ্ধি পাবে। এখানে দৈর্ঘ্যের কথা বলে নাই, প্রস্থের কথা বলে নাই, এই জন্য দৈর্ঘ্য বলছে, তাহলে প্রস্থটা 0 ধরে নিছি। কিন্তু এখানে কিন্তু বলছে প্রত্যেক বাহু বলছে, মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই। এখানে কিন্তু বলছে প্রত্যেক বাহু, হ্যাঁ এখানে বলছে প্রত্যেক বাহু, কিন্তু এই প্রশ্নে প্রত্যেক বাহু বলে নাই, শুধু দৈর্ঘ্যের কথা বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে মানে প্রস্থের কথা বলে নাই। সেম ভাবে বর্গের হিসাব হবে। বর্গের ক্ষেত্রফল সমান আমরা কিভাবে নির্ণয় করি, বাহু গুণন বাহু না, দুইটা বাহুর গুণফল, তাহলে একটা বাহু 10% হ্রাস পাইছে, তাহলে আরেকটা এটাও 10% হ্রাস পাবে, এটাও 10% হ্রাস পাবে, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, এই যে -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10 ভাগ 100, তাহলে -10 আর -10 মিলে -20, এই 0 0 এই 0 0 কাটা, এককে 1, মানে হলো -19, তার মানে 19% কি হবে, হ্রাস পাবে। %19 হ্রাস পাবে।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রও সেম। দেখেন এই যে √3/4 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, এখানেও দেখেন দুইটা বাহুর গুণফল আছে, তাই না? তার মানে এই বাহু যদি 20% বৃদ্ধি পায়, এই বাহু 20% বৃদ্ধি পাবে। তাহলে এটাও সেম সূত্র দিয়ে হবে, +20 +20 প্লাসে প্লাসে প্লাস 20 গুণন 20/100, এটা হিসাব করলে হবে 44%। একটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ, দেখেন তো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই গুণন এই যে ব্যাসার্ধ গুণন ব্যাসার্ধ, তাই না? তাহলে এটাও এই যে 10% বৃদ্ধি পাচ্ছে, যে ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাইলে অপর এটাও 10% বৃদ্ধি পাবে। তাহলে এখানেও হবে যে +10 +10 প্লাসে প্লাসে প্লাস 10 গুণন 10/100, এটা হবে হিসাব করলে 21%। ব্যাস বা ব্যাসার্ধ যেটাই হোক না কেন সরাসরি এই সূত্র হবে। এই নিয়মটা ইম্পর্টেন্ট বলতে আমি এখানে চিত্রগুলো দিয়ে করাচ্ছি আর কি, ইম্পর্টেন্ট তো সবগুলোই। ওটা 5% বৃদ্ধি পাইছে, আপনি দৈর্ঘ্য 5 ধরছেন আর প্রস্থ 0 ধরছেন, শেষ। আচ্ছা, এবার আসেন আমরা লাভ ক্ষতি করব। বেশি সময় লাগবে না, আমরা খুব দ্রুতই শেষ করতে পারবো আশা করি। দেখেন এই লাভ ক্ষতি কখন হয়, ধরেন আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনছেন, এটা হইল ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রি করছেন ধরে নেন যে 120 টাকায়, বিক্রি করছেন 120 টাকায়, তাহলে লাভ হয়েছে, তাই না? 20 টাকা লাভ হয়েছে। আচ্ছা, আর যদি আমরা ক্রয় মূল্য ধরেন, আচ্ছা 100 টাকা না দিয়ে ধরে আমি এটা ধরে নেই যে ধরেন যে 200 টাকা, ঝামেলা করতেছে কেন, ধরে নেন 200 টাকায় কিনে 220 টাকা বিক্রি করছে, তাহলে 20 টাকা লাভ হয়েছে। আচ্ছা, ক্রয় মূল্য ধরে নেন যে 200 টাকা, বিক্রি করছে ধরে নেন যে 180 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা। এই যে $200 টাকা থেকে বিজনেস যখন করা হয়, ধরেন কোনো কিছু বিজনেস করলেন, বিজনেসের লাভ ক্ষতিটা কখন কিসের উপর হিসাব করা হয়, আপনি কত ইনভেস্ট করছেন সেটার উপর, তাই না? তাহলে এখানে লাভের হার কত, লাভের হার এই 200 টাকায় লাভ হয়েছে 20 টাকা, 200 টাকায় লাভ হয়েছে 20 টাকা। আপনি কিন্তু বলবেন না 220 টাকা লাভ হয়েছে, ভাই 220 টাকা তো আপনি ইনভেস্ট করেন নাই, ইনভেস্ট করছেন 200 টাকা। এই জন্য লাভ ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। 200 টাকায় লাভ হয় 20 টাকা, যদি শতকরা প্রকাশ করতে বলে তাহলে 100 টাকায় লাভ হবে যে গুণ 100, এটা হিসাব করলে 10%, তাহলে লাভের হার 10%। সেমভাবে এই প্রশ্নে 20 টাকা ক্ষতি হয়েছে কত টাকা থেকে, 200 টাকা থেকে, তার মানে ক্ষতির হার, তাহলে ক্ষতির হার কত, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। যে এইভাবে 200 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকায় ক্ষতি হবে যে গুণ 100, হিসাব করলে 10% ক্ষতি হয়। যা সেটা আমি লাভ ক্ষতির বেসিক জিনিসটুকু আমি বললাম, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, অঙ্ক আপনারা পারবেন। যেমন আমি এই যেটা বললাম যে লাভ ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। যেমন একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হইল, তাহলে ক্ষতির শতকরা হার কত, তাহলে কি হবে এখানে 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকায় ক্ষতি হবে গুণ 100, তাই না? এরকম হবে কি না, এরকম হবে কি না? এরকমটা হবে না। এই 380 কি ক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য। 380 টাকা যখন বিক্রি করছে এটা বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আগে আমরা ক্রয় মূল্য বের করি। কিভাবে বের করব ক্রয় মূল্য? দেখেন যখন 380 টাকায় বিক্রি করছে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কিনছিল কত টাকা দিয়ে, এই 380 যোগ 20, 400 টাকা দিয়ে কিনছে। 400 টাকা দিয়ে কিনে
380 টাকায় যখন বিক্রি করছে তখন 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার কত? এই 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকায় ক্ষতি হবে গুণ 100, হিসাব করলে হবে 5%। তাহলে এটা আপনারা করেন এবার। একটা দ্রব্য 450 টাকায় বিক্রি করায় 50 টাকা লাভ হইল, লাভের শতকরা হার কত? এখানে বলছে 450 টাকায় বিক্রি করার ফলে 50 টাকা লাভ হয়েছে। এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা হলো লাভ। তাহলে ক্রয় মূল্য কত? এই 450 থেকে যদি 50 টাকা বেশি বিক্রি করছে তাহলে ওই 50 বাদ দেই, 400 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে 400 টাকায় লাভ হয় 50 টাকা, 100 টাকায় লাভ হবে গুণ 100। হিসাব করলে কত হয়? 12.5%। এটা হলো লাভ। তো এত সহজ প্রশ্ন তো পরীক্ষায় আসবে না। এই প্রশ্নটা একটা বিশেষ পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা সলভ করার আগে আমরা একটা নতুন জিনিস শিখি। আচ্ছা, বলেন তো এই ভগ্নাংশটাকে আমরা কি পড়ি? কি পড়ি আমরা? আমরা এইভাবে পড়ি 3/5। কেউ এইভাবে পড়ে। এইটা আসলে পড়ার নিয়ম হইল 5/3 ভাগ। 5/3 ভাগ কি? এটা 5/3 ভাগ। এটা হলো 5/3 ভাগ। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। 5/3 ভাগ, হরের সাথে কিন্তু এর আছে। 5/এর হরে যেটা থাকে সেটাকে ভাগ করা হয়। 5/3 ভাগ, তাই না? 5/3 ভাগ। এখানে দেখেন, এখানে 4/3, 3 ভাগের 4 ভাগ। শুনতে কেমন লাগছে? 3 ভাগের 4 ভাগ, এটা আবার কেমন কথা? মানে 3 ভাগ করে যা হয় তার 4 গুণ। এখানে দেখেন বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য এর কার সাথে আছে? ক্রয় মূল্যের সাথে আছে না? এরকম যদি থাকে নিচেরটাকে ধরে নেবেন যার সাথে এর আছে। ক্রয় মূল্য হবে তাহলে 3 টাকা, কারণ ক্রয় মূল্যের সাথে এর আছে। যে ক্রয় মূল্য এর, যার সাথে এর সে নিচে, ক্রয় মূল্য 3 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 4 টাকা। বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে কি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা? 1 টাকা। তাহলে লাভের হার 3 টাকায় লাভ হয় 1 টাকা, 100 টাকায় লাভ হয় গুণ 100। এটা হিসাব করলে 33.33%। 33.33%। তাহলে যার সাথে এর থাকবে সবসময় আমরা সেটা নিচেরটা ধরবো। যার সাথে এর থাকবে সেটা সবসময় নিচেরটা ধরবো। তাহলে উপরেরটা, তাহলে আরেকটা যা থাকবে তাই। ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি। যারা বুঝতে পারেন নাই, যেমন ধরেন আমি যদি বলি যে রাইসা মাইশার 5/3 ভাগ, তাহলে এই যে মাইশা এর সাথে এর আছে, তাই না? তাহলে মাইশা হবে নিচেরটা, মাইশা হবে 5, রাইসা হবে 3।
বুঝতে পারছেন এবার? রাইসা বুঝতে পারছেন? এই যে মাইশা এর, মাইশার এর যুক্ত আছে, তাহলে এটা নিচেরটা ধরবেন। ওকে, এরা বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 2 গুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 2 গুণ, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা ধরেন, বিক্রয় 1 টাকা ধরেন, তাহলে ক্রয় মূল্য কত? যেহেতু বিক্রয় মূল্যের 2 গুণ হয় ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 2 টাকা। তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি কত হয়েছে? ক্ষতি কত হয়েছে? 1 টাকা। ক্ষতির হার কত? 2 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকায় ক্ষতি হবে গুণ 100, 50%। শতকরা প্রকাশ করলে তখন 50% হবে। আমরা পরের টাইপে চলে যাব, বিক্রয় মূল্য ও লাভ ক্ষতির হার থেকে ক্রয় মূল্য নির্ণয়। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হইল, ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এটা একটু আপনারা নিজেরা ট্রাই করেন তো দেখি। শোনেন, আপনারা এই অঙ্ক জীবনে অনেকভাবে করছেন, আজকে দেখেন, আমি যদি ক্রয় মূল্যটাকে 100% ধরে নেই, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে বলেন তো? ক্রয় মূল্য 100%, 20% ক্ষতি মানে কি? এখান থেকে 20% বাদ গেছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 80% হবে কিনা বলেন? ক্রয় মূল্য 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%। এইটুকু কে কে বোঝেন নাই বলেন? শেষে গিয়ে বলবেন না যে আবার বুঝান। এইখানে বোঝেন নাই কে কে সেটা বলেন। মায়েরা তো সবসময় যোদ্ধা। এই যে সুইটি, আপনি মা, তো আপনি তো পৃথিবীর সব থেকে, পৃথিবীতে একজন নারীর যে বড় পাওয়াটা সেটাই পেয়ে গেছেন। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 100% হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%। ভালো করে খেয়াল করেন তো, 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা প্রশ্নের মধ্যে কত বলা আছে? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বলা আছে? 560 টাকা না? তাহলে 80% ভুল না, এখানে 560 টাকা হবে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80% না, 560 টাকা হবে। এটুকু বুঝতে পারছেন কিনা? প্রশ্নে বলা আছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 560, কিন্তু আমরা যদি ক্রয় মূল্য 100% ধরি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 80%। তার মানে এটাও বিক্রয় মূল্য, এটাও ঠিক আছে, ভুল না। 560 এটাও ঠিক আছে, দুইটাই বিক্রয় মূল্য। দুইটাই বিক্রয় মূল্য হলে তাহলে দুইটাই ঠিক। তার মানে আমি বলতে পারি 80% সমান 560। এইটুকু যদি খালি লিখতে পারেন যে 80% সমান 560, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? 80% সমান 560, ক্রয় মূল্য 100% হইলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%। প্রশ্ন বলছে না বিক্রয় মূল্য 560, তার মানে এই 80% যা 560ও তাই, 80% যা 560ও তাই। এই জন্য লিখলাম 80% সমান 560। এখন বের করতে বলছে ক্রয় মূল্য কত, তার মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 80% সমান 560 হলে 1% সমান 560 ভাগ 80, 100% সমান 560 ভাগ 80 গুণ 100। এই 0 0 কাটা, 8 দ্বারা এটাকে ভাগ করলে হবে 70, 700। তাহলে এটা হলো উত্তর, 700। সবাই বুঝতে পারছি? আচ্ছা, কেমন বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটা করেন। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বুঝে থাকলে এটা করেন তো সবাই দেখি, সবাই একটু এটা চেষ্টা করি। হ্যাঁ, আপনারা মোটামুটি সবাই পারছেন, থ্যাংক ইউ। তাহলে এইটা যদি আমি ক্রয় মূল্য 100% ধরি, 15% লাভে বিক্রয় মূল্য হবে 115%, কিন্তু বলছে বিক্রয় মূল্য 92 টাকা। তার মানে আমরা বলতে পারি
115% সমান 92, 1% সমান 92 ভাগ 115, 100% সমান 92 ভাগ 115 গুণ 100। হিসাব করলে কত হয়? 80 হয়। দেখেন এই অঙ্কগুলো ছোটোবেলা আপনারা অন্যভাবে করছেন, ছোটোবেলা করছেন যে 15% লাভে বিক্রয় মূল্য 115, লিখছেন বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য লিখছেন বিক্রয় মূল্য 92 টাকা হলে, এইভাবে করছেন। ছোটোবেলার জিনিস ভুলে যান, ছোটোবেলা তো শিখছেন, এখন বড় হয়েছেন না, এখন তো বড় হয়েছেন, এখন বড় হয়েছেন না। দেখেন এই আমি একটা নিয়ম শিখাইলাম না, এই নিয়ম দিয়ে দেখেন কত ধরনের অঙ্ক করতে পারেন আপনারা। এবার দেখেন কোনো বই 40 টাকা বিক্রি করাতে 20% ক্ষতি হয়েছে, আগের অঙ্কের সাথে মিল আছে না? এই যে 560 টাকা বিক্রি করা 20% ক্ষতি হয়েছে, জাস্ট খালি সংখ্যাটা চেঞ্জ হয়েছে, এখানে ক্রয় মূল্য বের করছেন। কিন্তু এই অঙ্কে দেখেন কি বলছে, 40 টাকা বিক্রি করাতে 20% ক্ষতি হয়েছে, এবার ক্রয় মূল্য চায় নাই, বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, এটা বের করতে বলছে। রহমান আপনি করতে পারেন, হাসিপুর আপনি করতে পারেন, সমস্যা নাই, আপনি এক্সরে করেন। এই যে এই অঙ্ক কি করবেন এখন বলেন, আমি যে নিয়মটা বলতেছি এই নিয়মে করেন, অনেক আরাম পাবেন, একটা শান্তি ফিল হবে, বুঝতে পারছেন? আমি জানি আপনারা অনেক নিয়মে করতে পারেন, কিন্তু আমি যেটা করাচ্ছি এটা একবার ট্রাই করে দেখেন। তাহলে দেখেন ক্রয় মূল্য যদি 100% হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য নিশ্চয়ই 80%, 40% লাভে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 140% হবে। এইটুকু বুঝতে পারছেন কি না? ক্রয় মূল্য 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তো 80%, এটা তো বুঝতে পারছেন। কিন্তু এখানে যে 40% লাভের কথা বলছে, তাহলে যেটা 100% ক্রয় মূল্য, তাহলে 40% লাভের নিশ্চয়ই 140% হবে। এবার খেয়াল করেন এইখানে একটা টাকা দেওয়া আছে, এই টাকাটা কার? এই টাকাটা কার? এই ক্রয় মূল্যের 20% ক্ষতিতে বিক্রয় মূল্যের নাকি 40% লাভে বিক্রয় মূল্যের, কার বলেন তো? এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, কার? 1 2 3 কোনটার? 2 এর, তার মানে 80% এর, তাই না? তাহলে আমরা লিখতে পারি 80% সমান 40। এখন আমাকে কি বের করতে হবে বলেন তো? এখানে কি ক্রয় মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য বের করতে বলে 100% বের করতাম, কিন্তু ক্রয় মূল্য বলে নাই, 40% লাভে বিক্রয় মূল্য চাইছে, তার মানে 140% মান বের করবো। তাহলে 80% সমান যদি 40 হয়, 1% সমান 40 ভাগ 80, এখন 40% লাভে বিক্রয় মূল্য মানে 140% মান বের করতে হবে। তাহলে 140% সমান 40 ভাগ 80 গুণন 140, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 140কে ভাগ করলে হবে 70, তাহলে 70 টাকা। সহজ লাগলো না? এখন আপনি এক্স ধরে করবেন, এক্স ধরে বের করতে গেলে তখন ক্রয় মূল্য বের করবেন, মানে বহুত ঝামেলা, কি দরকার আছে? তাহলে এইটা এবার আপনারা নিজেরা করেন। একজন বিক্রেতা একটা ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়, যদি সে 10% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, মানে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে বের করেন। দশ % লাভে বিক্রয় মূল্য কত হবে বের করে ফেলুন। স্বপন ফিল্টার পানি দিও। এই যে আপনারা কত সুন্দরভাবে করতেছেন এখন। তাহলে এখানেও আমি ক্রয় মূল্য ধরে নিব 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, 10% লাভে বিক্রয় মূল্য 110%। এই 1600 টাকা কার? 80%-এর। তাহলে 80% সমান হইল 1600, 110% কত এটা বের করতে হবে।
তাহলে 1% সমান 16/80, 110% সমান 16/80 গুণন 110। 80 দ্বারা এটাকে ভাগ করলে হবে 20, হিসাব করলে 2200। এটা অ্যান্সার। আচ্ছা, এবার দেখেন বলছে বিক্রয় মূল্য পূর্বের চেয়ে আরও বেশি হলে ক্রয় মূল্য নির্ণয় করুন। দেখেন অঙ্কগুলো কত সহজ লাগে, জাস্ট খালি একটা নিয়ম শিখছেন আপনারা, এই একটা নিয়ম দিয়েই হবে। বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হইল। ওকে, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইলে 8% লাভ হইতো, ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। আমরা ঠিক আগের মতোই ক্রয় মূল্য 100% ধরে নেই। ক্রয় মূল্য 100%, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 88%। 8% লাভে বিক্রয় মূল্য কত? 108%। এইটুকু তো বুঝতে পারেন, এইটুকু তো কোনো সমস্যা নাই। এবার বলেন এই 1200 টাকা কার? এই 1-এর, 2-এর নাকি 3-এর? কার? এই 1200 টাকা কাকে দিব? এই 1200 টাকা কার? ক্রয় মূল্য নাকি 12% ক্ষতিতে বিক্রয় মূল্য নাকি 8% লাভে বিক্রয় মূল্য? কোনটা? 2 3 2 3 2 3 2 3 2 3, একজন বলছেন 3 - 2 3 3 3 বলছেন। ভালো করে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ ভালোভাবে খেয়াল করেন। কি বলছে? বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইলে 8% লাভ হইতো। বলে নাই যে 1200 টাকা বিক্রি করলে 8% লাভ হইতো, এই কথা বলে নাই। যদি বলতো 1200 টাকায় বিক্রি করলে 8% লাভ হইতো, তাহলে এর হইতো। বলে নাই তো যে 1200 টাকা বিক্রি করলে, বলছে 1200 টাকা বেশি বিক্রি করলে, 1200 টাকা বেশি বিক্রি করলে। এবার বলেন 2 হবে কি না? হ্যাঁ 2 হইতো যদি বলতো 1200 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হয়। যদি এই কথা বলতো তাহলে 2-এর হইতো। তার মানে এটা 2-এরও না, 2-এরও না, 3-এরও না। আসলে এটা কার? এটা কার? দেখেন এই যে 12% ক্ষতিতে বিক্রি করছে না, এখানে 1 টাকায় বিক্রি করছে না, কারণ এখানে কিছু একটা টাকায় বিক্রি করছে, এখানে কিছু একটা টাকায় বিক্রি করছে। বলছে এই টাকা থেকে আর যদি 1200 টাকা বেশি বিক্রি করতো তাহলে 8% লাভ হইতো, মানে এই টাকাটা পাওয়া যেত। আসলে এই 1200 হইলো এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। 1200 টাকা হইলো এই দুইটা বিক্রয় মূল্যের কি পার্থক্য। বুঝতে পারছেন? এবার এই 1200 হইলো দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। এই যে 12% ক্ষতিতে, ধরেন 12% ক্ষতিতে বিক্রি করছে, ধরে নেন যে 500 টাকায়, ধরে নেন 500 টাকা বিক্রি করছে। প্রশ্ন বলছে আর যদি 1200 টাকা বেশি হইতো, আর 1200 টাকা যদি বেশি দামে বিক্রি করতো, তাহলে আমি এটা ধরে নিলাম যে 12% ক্ষতিতে বিক্রি করছে 500 টাকায়, আর 1200 টাকা বেশি হইলে মানে এর সাথে আর 1200 টাকা যোগ করলে এই বিক্রিটা হইতো, মানে 8% লাভ হইতো, মানে 108% হইতো। এইটা হইলে ধরেন, এটা ধরে নিলাম যে এটা কত 88%, তাই না? তো এটা বিক্রয় মূল্য, এর সাথে যদি আর 1200 টাকা বেশি বিক্রি করতাম, মানে এটার সাথে আর 1200 টাকা যোগ করলে 8% লাভ হইতো, মানে এটা সমান 108% হইতো। এবার বুঝতে পারছেন? এই যে 88% এটা তো বিক্রয় মূল্য, বলছে আর 1200 টাকা বেশি বিক্রি করলে, মানে এর সাথে আর 1200 টাকা যোগ করলে 8% লাভ হইতো, মানে বিক্রয় মূল্য হইতো 108%। এবার ক্লিয়ার? তার মানে এই 1200 সমান কত হবে? এই 108 - 88 মানে কত? 20%। এক কথায় আমরা সহজভাবে যদি লিখি, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? 20%। এই 1200 টাকা হইল এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য।
1200 টাকা হলো এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? 20%। তার মানে 20% সমান হলো 1200। এখন ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 100%-এর মান বের করবেন। 20% সমান 1200 হলে 1% সমান 1200 ভাগ 20, 100% সমান এই 1200 ভাগ 20 গুণন 100, হিসাব করলে হবে 6000। এটা অ্যান্সার। এরকম আরেকটা অঙ্ক আছে, এটা করেন আপনারা। একটি সোয়েটার 20% ক্ষতিতে বিক্রি হইল, যদি আর 60 টাকা বেশি হইতো তাহলে 10% লাভ হইতো। সোয়েটারটির ক্রয় মূল্য কত? এই 60 টাকা কিন্তু এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য, তাই না? ক্রয় মূল্য যদি 100% হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, আর এটা তো 10 হবে। 10% লাভে বিক্রয় মূল্য 110%। এই দুটার পার্থক্য কত? 30%। এই 30%-এর মান হলো 60 টাকা। তার মানে 30% সমান 60, 100% সমান 200। এটা হলো অ্যান্সার। ওকে, এবার নির্দিষ্ট লাভে দ্রব্যের নতুন ক্রয় বিক্রয় সংখ্যা। আচ্ছা আচ্ছা, বলেন তো, এই যে 200 টাকায় ক্রয় মূল্য না, কয়টা সোয়েটার? কয়টা সোয়েটার? সোয়েটার কয়টা? একটা, একটা সোয়েটার। এবার আসেন, এই যে 10% লাভে বিক্রি করবে, কয়টা ঘড়ি? কয়টা ঘড়ি? একটা ঘড়ি। আচ্ছা, যদি বলতো এখানে 10টা ঘড়ির দাম 1600 টাকা, 10টা ঘড়ি 1600 টাকায় বিক্রি করে 20% লোকসান হইলো, 10% লাভ করতে চাইলে একটা ঘড়ি কত টাকা বিক্রি করতে হবে? একটা ঘড়ি কত টাকা বিক্রি করতে? এরকম প্রশ্ন আসতে পারে না, যা সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে না। চলেন আমরা এই ধরনের অঙ্ক করার ট্রাই করি। যেমন এইখানে বলছে টাকায়, মানে 1 টাকায় 6টি ক্রয় করে, কয়টি ক্রয় করছে? 6টি ক্রয় করে 1 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? আগে প্রশ্ন বোঝার চেষ্টা করি। 1 টাকায় 6টি কিনছে, আচ্ছা কয়টা কিনছে আমার দরকার নাই, ক্রয় মূল্য 1 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। লাভ করতে যাচ্ছে কত? 20%। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য লাগবে না? 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? দেখেন, ভালো করে খেয়াল করেন। 1 টাকা দিয়ে কিনে যাই কিনুক, 6টা কিনছে না কয়টা কিনে কিনুক, কি কিনছে কিনছে, কি কিনছে কিনছে সেটা দেখার দরকার নেই। 1 টাকা দিয়ে কিনে 20% লাভে বিক্রয় মূল্য বের করতে পারবো না? পারবো কি না? আমার যদি ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য 120%। তাহলে এই 1 টাকা, এটা ক্রয় মূল্য, 1 টাকা হলো ক্রয় মূল্য। তার মানে এই যে 100% সমান 1 টাকা, 1% সমান 1/100। আমরা 20% লাভে বিক্রয় মূল্য বের করবো, মানে 120%-এর মান বের করবো। তাহলে 120% সমান এই 120/100 কত হবে? 1.2 টাকা। 1.2 টাকা। তার মানে 1 টাকা দিয়ে যা কিনছে তাই যদি 1.2 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। 1 টাকা দিয়ে যাহা কিনেছে তাহাই যদি 1.2 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? 1 টাকা দিয়ে যা কিনছে তাই যদি 1.2 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এইটুকু যদি বুঝে থাকেন, আসলে এই হিসাবটা এত বড় করার দরকার নাই, বুঝতে পারছেন? এই হিসাবটা এইভাবে করা যায়, 1-এর 120% এইভাবে বের করা যায়, সমান 1.2 টাকা, এইভাবে বের করা যায়। তো যাই হোক, এটা আপনারা পরবর্তীতে ট্রাই করবেন। এখন
আমি 1 টাকা দিয়ে যা কিনছি 20% লাভ করতে হলে তাই 1.2 টাকায় বিক্রি করতে হবে। এখন 1 টাকা দিয়ে কিনছিলাম 6টা, তাহলে ওই 6টা বিক্রি করতে হবে 1.2 টাকায়। 1 টাকা দিয়ে কিনছিলাম কয়টা? 6টা, তাহলে ওই 6টাই নিশ্চয়ই বিক্রি করতে হবে 1.2 টাকা। তাহলে 1.2 টাকায় বিক্রি করতে হবে 6টি। প্রশ্ন বলছে তাহলে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 6 ভাগ 1.2, এটা হিসাব করলে হবে 5টি। এটা হিসাব করলে হবে 5টি। হ্যাঁ, এই যে 5টি বের করলাম, এটা তো অঙ্কের অর্ধেক। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন এই অঙ্কটা, 5 টাকায় 2টা করে কমলা কিনে 35 টাকায় কয়টা কমলা বিক্রি করলে 40% লাভ হবে? এইটুকু ভুলে যান, এইটুকু ভুলে যান। ধরেন এইটুকু নাই, এটাকে আমি মুছে দেই, এইটুকু আমি মুছে দিই। ধরেন মুছে দেই কি দিয়ে? সাদা দিয়ে মুছে দিই, তাহলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, সাদা দিয়ে মুছে দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে অঙ্কটা কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো 5 টাকা দিয়ে কিনে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। প্রশ্নটা হলো এরকম, 5 টাকা দিয়ে কিনে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য কত? 40% লাভে বিক্রয় মূল্য হবে এই 5 এর 40% লাভ, তাহলে যোগ হবে না 140%। তাহলে 5 গুণন উপরে 140 নিচে 100, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 7 টাকা। তাহলে অঙ্কটা কি দাঁড়াইলো দেখেন, 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। মানে 5 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এইটুকু তো বুঝতে পারছেন যে 5 টাকার জিনিস এখন 7 টাকায় বিক্রি করতে হবে, কারণ নির্ধারণ করেছি 40% লাভ করতে হবে। তাহলে 5 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করতে হবে। এখন 5 টাকা দিয়ে কিনছিলাম কি? 5 টাকা দিয়ে 2টা কমলা কিনছিলাম। 5 টাকা দিয়ে 2টা কমলা কিনছিলাম, তার মানে 2টা কমলা বিক্রি করতে হবে 5 টাকায়, 7 টাকায়। যেই 2টা কিনছি, 5 টাকা দিয়ে যা কিনছি তাই তো 7 টাকায় বিক্রি করতে হবে। 5 টাকা দিয়ে 2টা কমলা কিনছি, তাহলে 2টা কমলা বিক্রি করতে হবে 7 টাকায়। 2টা কমলা বিক্রি করতে হবে 7 টাকা। আমি যদি এইভাবে লিখি যে 7 টাকায় বিক্রি করব কয়টি? বিক্রি হবে 2টি। তাহলে 1 টাকায় বিক্রি হবে 2 ভাগ 7টি। প্রশ্ন বলতে 35 টাকায় কয়টি বিক্রি করতে হবে? তাহলে 35 টাকায় বিক্রি হবে এই যে 2/7 গুণন 35 সমান 10টি। আসলে অঙ্ক এখানে 2টা, একটা হচ্ছে কত টাকা বিক্রি করতে হবে, বিক্রয় মূল্যটা বের করতে হবে, সেখান থেকে বস্তুর সংখ্যাটা বিক্রি করতে হবে, এটা হলো দ্বিতীয় পার্ট। এই তো এইটুকুই। তাহলে দেখেন আপনারা নিয়ম শিখছেন, একটা নিয়ম দিয়ে কত ধরনের অঙ্ক করতে পারতেছেন। ওকে, এবার আমরা একটু ভিন্ন টাইপের অঙ্ক করি। দেখেন এখানে বলছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 100 টাকায় 10টা ডিম কিনছে, কয়টা ডিম? 10টা। ধরে নেন যে আজমাইন ডিমের ব্যবসা শুরু করছে। হ্যাঁ, সে বিসিএস এর এত পড়াশোনা তার ভালো লাগে না, এসব বাদ দিয়ে সে ডিমের ব্যবসা শুরু করছে। তার পুঁজি ছিল 100 টাকা। তার পুঁজি কত? আচ্ছা, তার পুঁজি হলো 100 টাকা। সে 100 টাকা দিয়ে কয়টা ডিম কিনছে? 10টা ডিম কিনছে। 10টা ডিম কিনছে। এবার সে বিক্রি করতেছে। সে যখন বিক্রি করতেছে, সে 100 টাকা 4টা ডিম বিক্রি করে তুলে ফেলছে। 4টা ডিম বিক্রি করেই সে 100 টাকা তুলে ফেলছে। তার মানে কি? তার মানে তার কাছে আরও 6টা ডিম আছে। এই 6টা ডিম তার লাভ হবে। এই যে 6টা ডিম, এই 6টা ডিম তার লাভ হবে না? বলেন হবে কি না?
মানে 100 টাকা দিয়ে 10টা ডিম কিনছে, সে এক হালি ডিম বিক্রি করছে 100 টাকায়, তাহলে বাকি 6টা যে বিক্রি করবে যেই টাকাটা, সেটাই তো তার লাভ। তাহলে দেখেন 4টা বিক্রি করেই তার লাভ হয় 6টা, 4টা বিক্রি করেই তার লাভ হয় কয়টি? 6টি। তাহলে সে যদি 100টা বিক্রি করে, শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে 100টা বিক্রি করে তার লাভ হবে এই যে গুণ 100। তাহলে 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25, 6 25-এ 150%, তাহলে তার লাভ হবে 150%। $250 না, 150। তাহলে এইটা দুই জায়গায় যদি টাকার পরিমাণ সেম থাকে, দুই জায়গায় টাকার পরিমাণ যদি সেম থাকে, দেখেন 4টা বিক্রি করাতে লাভ হয়েছে কয়টা? 6টা। এইবার একটা ঝামেলা আছে, অনেকে বলবে যে ভাই আমরা তো ক্রয় মূল্যের উপর হিসাব করে লাভ ক্ষতি, তা আপনি এখানে 4 লিখলেন, এটা তো বিক্রয় সংখ্যা, এরকম চিন্তা ভাবনা আসতে পারে। হ্যাঁ, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই হিসাব হয়, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই হিসাব হয়। কিন্তু এটা কি মূল্য লেখছি? 4 কি ক্রয় মূল্য? এটা সংখ্যা, ডিমের সংখ্যা, এটা তো মূল্য না, এটা মূল্য না, এটা ডিমের সংখ্যা। তাহলে সংখ্যা হলে একটু ভিন্ন হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। আমরা আরেকটা অঙ্ক করি, যেমন টাকায় 3টা করে আম কিনে টাকায় 2টা করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখেন সে 1 টাকা দিয়ে 3টা আম কিনছে, 1 টাকায় 2টা বিক্রি করছে, মানে 2টা বিক্রি করেই তার মূলধন চলে আসছে। তাহলে বাকি যেটা থাকবে সেটা বিক্রি করবে, বাকি যেটা থাকবে সেটা বিক্রি করবে। তার মানে 2টা বিক্রি করেই লাভ হয় 1টা, 2টা বিক্রি করে লাভ হয় 1টা। তাহলে 100টা বিক্রি করলে গুণ 100, হিসাব করলে কত হবে? 50%। 6 কিভাবে হইল? 6 হইল এই যে 10টা আর এই যে 4টা, সে যখন 4টা বিক্রি করছে, বিক্রি করার পর তার কাছে বাকি থাকে কয়টা? বাকি থাকে 6টা না? 10টা ডিম কিনছে, 4টা বিক্রি করে ফেলছে, 4টা বিক্রি করে তার মূলধন উঠে আসছে, বাকি থাকে 6টা, এই 6টাই হলো তার লাভ। তাহলে 4টা বিক্রি করেই তার লাভ হয় 6টা। যেমন এইখানে 3টা আম কিনছে, 2টা আম কিনেই তার 2টা আম বিক্রি করে তার মূলধন চলে আসছে, বাকি থাকবে আর কয়টা? বাকি আর আম থাকবে 1টা। তাহলে 2টা বিক্রি করে লাভ হয় 1টা। তাহলে এরকম 100টা আম বিক্রি করলে তার লাভ হইতো 50টা, তাহলে 50% লাভ। ওকে, যেমন এই অঙ্কটা দেখেন, এবার কি বলছে? টাকায় 2টি করে আম ক্রয় করে টাকায় 3টি করে আম বিক্রি করছে, সর্বনাশ করে ফেলছে। টাকায় 1 টাকা দিয়ে 2টা আম কিনছে, এই বেচারা 1 টাকা দিয়ে 3টা আম বিক্রি করছে। চিন্তা করা যায়, সে লস করছে না? মানে 2টা আম কিনছে 1 টাকা দিয়ে। হয়তো বা আজমাইন দোকান নিয়ে বসছিল, তার কোনো বান্ধবী আসছিল আম কিনতে, তার বান্ধবী আসছে আম কিনতে, সে খুশির ঠেলায় 1 টাকায় 3টা আম দিছে, খুশির ঠেলায় 1 টাকায় 3টা আম দিছে। তার মানে সে 3টা যখন বিক্রি করছে তখন ক্ষতি হয়েছে। ক্ষতি কয়টা? ক্ষতি হয়েছে 1টা ক্ষতি হয়েছে। সে যখন 3টা বিক্রি করছে তখন ক্ষতি হয়েছে 1টা, কারণ তার বান্ধবী আসছে। বান্ধবীর সাথে লাভ লস নাই, বান্ধবীর সাথে কখনো লাভ লসের হিসাব করতে নাই, আজমাইন সেটাই করছে, সে এই জন্য 1টা বেশি দিয়ে ফেলছে। তাহলে 3টা বিক্রি করে ক্ষতি হয়েছে 1টা। তাহলে এরকম 100টা যদি দিত তাহলে ক্ষতি হইতো, হিসাব করলে হয় 33.33%। হ্যাঁ আলিফ, এটাই আর কি। এবার দুই জায়গায় টাকার পরিমাণ সেম না, এখানেও টাকার পরিমাণ সেম, এখানেও টাকার পরিমাণ সেম, এই অঙ্কগুলো টাকার পরিমাণ একই ছিল, কিন্তু টাকার পরিমাণ যদি ভিন্ন হয়, এই যে 4 টাকায় 5টা কিনছে, কিনে 5 টাকায় 4টা বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ হবে? আমরা এখানে যেটা করব, দুই জায়গায় টাকার পরিমাণটা সমান করে নিব। সে 4 টাকা দিয়ে কিনছে কয়টি? 4 টাকায় কিনেছে কয়টি? 5টি, তাই না? আর 5 টাকায় বিক্রি করছে কয়টি? 5 টাকায় বিক্রি করছে কয়টি? 4টি। এই টাকার পরিমাণটা সেম করব, টাকার পরিমাণটা কি করব? একই করব। কিভাবে করতে পারি?
আমরা দেখেন 4 এবং 5-এর লসাগু কত হয়? 20 হয় না? সে যদি 20 টাকার কিনে, 4 টাকায় না কিনে 20 টাকার যদি কিনে, যে 1 টাকায় কিনেছে 5 ভাগ 4টি 20 টাকার কিনলো, ধরেন ব্যবসার জন্য সে 20 টাকার কিনলো, 4 টাকায় না কিনে হিসাবটা একটু চেঞ্জ করে নিলেন, 5 ভাগ 4 গুণন 20, 4 5 20, 5 5 25, 25টা কিনলো। তাহলে 20 টাকায় কিনছে 25টা। তাহলে আবার দেখি 20 টাকায় কয়টা বিক্রি করে? 5 টাকায় বিক্রি করে 4টা। তাহলে 1 টাকায় বিক্রি করবে 4 ভাগ 5টা। তাহলে 20 টাকায় বিক্রি করবে 4 ভাগ 5 গুণন 20, 4 5 20, 4 4 16, 16টা। এবার অঙ্কটা দাঁড়াইলো কি? 20 টাকায় 25টা কিনে 20 টাকায় 16টা বিক্রি করছে। তার মানে সে 16টা বিক্রি করেই লাভ করছে কয়টা? এই 25টা কিনছে, 16টা বিক্রি করছে, বাকি থেকে কয়টা? 9টা। 16টা বিক্রি করে লাভ করছে 9টা। তাহলে এরকম 100টা বিক্রি করলে গুণ 100, এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। তাহলে টাকার পরিমাণ যদি ভিন্ন থাকে তাহলে টাকার পরিমাণটা সমান করে নেবেন। টাকার পরিমাণ যদি ভিন্ন থাকে টাকার পরিমাণটা সমান করে নেবেন। কত হচ্ছে? 56.25। আচ্ছা ঠিক আছে, 56.25%। তাহলে এটা অ্যান্সার। আচ্ছা আমরা এরকম আরেকটা অঙ্ক করি। দেখেন, একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রয় করলো। আচ্ছা এই অঙ্কটা একটু যদি মাথা খাটান, দেখেন 10 টাকা দিয়ে 10 টাকায় কয়টা কিনছে? 4টা কিনছে না? 10 টাকায় কয়টা কিনছে? 4টা। তাহলে 5 টাকায় কয়টা কিনবে? 5 টাকায় 2টা কিনছে। 5 টাকায় 2টা কিনে 6 টাকায় 2টা বিক্রি করছে। 5 টাকায় 2টা কিনে 6 টাকায় 2টা বিক্রি করছে। তাহলে লাভ হয়েছে না? লাভ হয়েছে না? 1 টাকা। যে 2টা কিনছে 5 টাকায়, ওই 2টাই বিক্রি করছে 6 টাকায়, লাভ হয়েছে 1 টাকা। তাহলে 5 টাকায় লাভ হয় 1 টাকা, 100 টাকায় লাভ হবে। এটা একটু ভিন্ন কিন্তু, মানে এখানে মিলে গেছে। আমরা এখানে বস্তুর পরিমাণ সমান করতে পারছি। বস্তুর পরিমাণ সমান করলেও সহজ। আপনারা যদি বস্তুর পরিমাণ সমান করতে পারেন তবুও হয়ে যায়। তখন তো এই যে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য, লাভ হয়েছে 1 টাকা, কত হয়? 20, তার মানে 20%। এটা হলো অ্যান্সার। ভাই রে, এই যে 10 টাকা দিয়ে 10 টাকায় কিনছে কয়টা? কিনছে কয়টা? 10 টাকা দিয়ে কিনছে 4টা। তাহলে 5 টাকা দিয়ে কয়টা কিনবে? 5 টাকা দিয়ে 2টা কিনবে না? 10 টাকা যদি 4টা পাওয়া যায়, 5 টাকায় কয়টা পাওয়া যাবে? 2টা। তার মানে সে 2টা কিনছে 5 টাকা দিয়ে, ওই 2টাই বিক্রি করছে 6 টাকা। যেই 2টা কিনছে 5 টাকায়, ওই 2টাই বিক্রি করছে 6 টাকায়। হ্যাঁ, টাকাও সমান করা যাবে। টাকা সমান করলে এইটার মতো হবে, টাকা সমান করলে এইটার মতো হবে, এই যে এই অঙ্কের মতো হবে। আর বস্তু সমান করলে আরও সহজ। তখন টাকার হিসাব, যে 5 টাকা দিয়ে কিনছে 6 টাকায় বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য 5 টাকা, এটা হলো ক্রয় মূল্য, আর এটা হলো বিক্রয় মূল্য। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 1 টাকা। ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, যে 5 টাকা লাভ হয় 1 টাকা, 100 টাকা লাভ হয় 20%। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।